দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আমাদের বিদ্যমান সংবিধানে অন্তর্বর্তী সরকার বা জাতীয় সরকার বলে কোনো কথা নেই, অর্থাৎ কোনো বিধান নেই। যেটি ছিল একসময় তত্ত্বাবধায়ক সরকার, সেটিও সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পরে আসলে বাতিল, বিলুপ্ত। কিন্তু আমরা শুনছি যে গতকালকে থেকেই যখন সেনাপ্রধান জানালেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন এবং এখন রাষ্ট্রপতি একটি অন্তর্বর্তী সরকার নিয়োগ দেবেন। এখন যে প্রশ্নটি সামনে এসছে যে এই অন্তর্বর্তী সরকারটি হবে কিসের ভিত্তিতে, সংবিধানের কোন অনুচ্ছেদের বলে, রাষ্ট্রপতি নিজের একক ক্ষমতা বলে এটি করবেন এবং সেটি কাঠামো কী হবে? একসময় যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেরকমই হতে যাচ্ছে। আবার আমাদের সংবিধানে 123 অনুচ্ছেদে বলছে যে সংসদ যদি ভেঙে দেওয়া হয়, অর্থাৎ যেমন আজকেই সংসদ ভেঙে দেওয়া হয়েছে, সংসদ ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। সেই হিসেবে আমরা দেখছি যে 4 নভেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। এখন এই সময়ের মধ্যে যদি নির্বাচনটি না হয়, যেই অন্তর্বর্তী সরকার হবে তারা যদি এর চেয়ে বেশি সময় ক্ষমতায় থাকতে চায়, রাষ্ট্র পরিচালনা করতে চায়, তার আইনি বা সাংবিধানিক ভিত্তি কী হবে? এরকম অনেকগুলো প্রশ্ন আছে এবং এর চেয়েও আরও যে জটিল প্রশ্ন সামনে আসছে যে যেই কারণে আজকে দেশের এই পরিস্থিতি হলো, শিক্ষার্থীদের অভূতপূর্ব আন্দোলনের ফলে যে একটি বিজয় হলো, তাদের মূল দাবি ছিল রাষ্ট্র সংস্কার এবং বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র গঠন। সেই রাষ্ট্র সংস্কার করতে গেলে বা স্টেট রিফর্ম করতে গেলে যা যা দরকার সেটি খুব সহজ কিনা, অন্তর্বর্তী সরকার সেটি পারবে? পরবর্তী সরকার যারা আসবে তারা কিভাবে করবে? কতটুকু সফল হবে? এই আন্দোলনের সফলতা তখনই হবে যখন তাদের এই একটি বৈষম্যমুক্ত সমাজ তারা বা রাষ্ট্র গঠন করা সম্ভব হবে, তখনই এটি সম্ভব হবে। ফলে এই প্রক্রিয়াটিও নিশ্চয়ই খুব সহজ নয়। আমরা আজকে এই বিষয়ে কথা বলতে চাই যে অন্তর্বর্তী সরকার বা জাতীয় সরকারের কাঠামো কী হবে, কীভাবে গঠিত হবে এবং আগামীর বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই। আমাদের সঙ্গে আছেন আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত, এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। ইকবাল ভাই, একদম প্রশ্নটা খুব সহজ যে হয়তো আজকে বা কালকের মধ্যেই একটা অন্তর্বর্তী সরকার হয়ে যাবে এবং আমরা নামও শুনছি, অর্থনীতিতে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আসছে যে তিনি হয়তো প্রধান হবেন। কিসের ভিত্তিতে হবে আসলে, মানে সাংবিধানিক কাঠামোটা কি? হ্যাঁ, একটা হলো যে যদি একদম প্রথম কথাটা এইভাবে বলি তাহলে যে সরকার নিয়োগের একটা পদ্ধতি আমাদের সংবিধানে বলে দেওয়া আছে, তো সেইটা হলো যে আফটার ইলেকশন যদি নির্বাচন হয়, নির্বাচনের পরে সংসদে যিনি সংখ্যাগরিষ্ঠ হবেন এই রকম কাউকে বা সংসদের আস্থাভাজন কাউকে রাষ্ট্রপতি তার 48-2 যে ক্ষমতা দেওয়া আছে, যেখানে তার কারো কোনো পরামর্শ দরকার হবে না, সেইটা অনুসারে উনি 56(2) অনুসারে যেখানে বলা আছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ও ইত্যাদি নিয়োগ দেবেন, এইটার ভিত্তিতে উনি সরকার গঠনের জন্য কাউকে আমন্ত্রণ জানান। এটা হচ্ছে সাংবিধানিক প্রসিডিওর। এখন যদি এই রকম হয় যে এটার সঙ্গে আমরা আরেকটু যোগ করে দিতে পারি যে যদি কোনোভাবে প্রধানমন্ত্রীর পদ শূন্য হয়, তাহলে এখন যে পরিস্থিতিটা হয়েছে, প্রধানমন্ত্রীর পদ শূন্য হতে পারে আপনার সংসদ ভেঙে গেলে, বা প্রধানমন্ত্রী কোনো কারণে যদি পদত্যাগ করেন, এই ইত্যাদি যে কোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ শূন্য হতে পারে। এখন দুটো কারণই ঘটেছে, প্রধানমন্ত্রী আগে পদত্যাগ করেছেন এবং তার পরবর্তীতে সংসদ ভেঙে দেওয়া হয়েছে। এখন এই রকম পরিস্থিতিতে সাধারণত সংবিধান বলে যে আগে যিনি ছিলেন তিনি পরবর্তী জন না নেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এখন এই রকম বাংলাদেশের যে পরিস্থিতি এখন বিরাজমান, তাতে ওই রকম ব্যাপারটা ঘটার আর কোনো সম্ভাবনা সুযোগ নেই, কারণ একটা রেভলিউশনের মতো হয়ে একজন সাবেক সরকারকে আউস্ট করা হয়েছে, সেইটা জায়গায় একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এখন এই ভ্যাকুয়ামটা পূরণ করতে হবে। এই জায়গাটাতেই আসলে ওই স্টেট নেসেসিটি তত্ত্ব আমরা যেটা বলি যে হ্যাঁ, যে স্টেট নেসেসিটি যে থিওরি, এই থিওরি সাধারণত এই ধরনের পরিস্থিতিতে অ্যাপ্লাই করা হয়। তার কারণ হলো যে রাষ্ট্রের প্রয়োজনের থেকে আর বড় কোনো প্রয়োজন, রাষ্ট্রের চেয়ে সংবিধান বড় না, এখন রাষ্ট্র পরিচালনা করতে হবে। সেই রকম একটা ক্ষেত্রে রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে সংবিধান অনুসারে, উনি যে কাউকেই প্রধানমন্ত্রী এবং বা সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাতে পারেন কনসেনসাসের ভিত্তিতে। কিন্তু সেক্ষেত্রে যেটা হবে যে পরবর্তী পার্লামেন্ট যখন হবে বা যখনই হোক সেটা, সেই পার্লামেন্টের 2/3 মেজরিটিতে এই যে সময়ে যে কার্যকলাপটা হবে, হ্যাঁ, এইটাকে আপনার রেকটিফাই করতে হবে। তখন এইটাকে 2/3 মেজরিটির মাধ্যমে সংবিধান সংশোধন করে বলে দিতে হবে যে ওই পিরিয়ড থেকে ওই পিরিয়ড পর্যন্ত এই সরকারের যে কার্যক্রম ছিল এটি বৈধ হিসাবে বিবেচিত হবে। এই রকম ভাবে এটা করতে হবে। এবং এই ঘটনা এইখানে বাংলাদেশে স্টেট নেসেসিটি থিওরির অধীনে বাংলাদেশের আগেও সরকার পরিচালিত হয়েছে। এখন ধরেন তত্ত্বাবধায়কের সময় যে কাঠামোটা ছিল সেখানে বলে দেওয়া ছিল যে একজন প্রধান উপদেষ্টা, তার সঙ্গে উপদেষ্টা,
কিন্তু যেহেতু এখন তত্ত্বাবধায়কের কাঠামোটা নাই, তাহলে এখন এই যে অন্তর্বর্তী সরকার হবে, তার যিনি ওনার প্রধানকে আমরা কি নামে বলা হয়? এখন এইটা একটা বিষয় যে আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স হচ্ছে আমরা প্রধান উপদেষ্টাই বলেছি এর আগে, যে যখন না এর আগে যখন হয়েছে তখন তো সংবিধানে ছিল ব্যাপারটা, এখন তো সংবিধানে কিছু নাই। জি, এখন যেহেতু নাই সেহেতু এটা রাষ্ট্রপতি নির্ধারণ করবেন যে এটা প্রধানমন্ত্রী বলবেন বা কি নামে হবে বা প্রধান উপদেষ্টা হবেন। প্রধানমন্ত্রী হতেও কোনো অসুবিধা এখন আর নেই, কারণ যেহেতু সংবিধানে এই বিষয়ে কোনো ইনস্ট্রাকশন নাই এবং এইটা রেটিফিকেশনের দরকার হবে পরবর্তী পার্লামেন্টে, সেই হেতু এটা যে কোনোভাবেই হতে পারে। শরীফ ভাই, আমরা কালকে থেকেই যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যে এখন পর্যন্ত সবকিছু কিন্তু একটু ধোঁয়াশা, পরিষ্কার না, যে আমরা শুনছি যে হয়ে যাচ্ছে, আবার বৈঠক করছেন, মানে সেনাপ্রধান বা রাষ্ট্রপতি বৈঠক করছেন, তার মানে আমরা রাতের মধ্যে হয়তো একটা কিছু জানা যাবে। কিন্তু যে পরিস্থিতিতে পড়ে গেলাম আমরা, একটা সাংবিধানিক প্রশ্ন সামনে এলো যে আসলে কিভাবে হবে ঘটনাটা, তাহলে এই সমাধানটা কি এখন রাষ্ট্রপতির একক একটা সিদ্ধান্তের উপরে নির্ভর করছে? ব্যাপারটা এরকম। ধন্যবাদ আমার আলোচককে, শুভেচ্ছা। আমরা কিন্তু এরকমের পরিস্থিতি এর আগেও একাধিকবার মোকাবেলা করেছি। আপনার মনে আছে যে 90 সালে যখন বিচারপতি শাহাবুদ্দিন এলেন, তখন কিন্তু এই ধরনের কোনো কাঠামো ছিল না। রাইট, তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল না। তখন পর্যন্ত আমাদের সামনে এই ধরনের কোনো সরকারের মডেলটা ছিল না। আমরা তখন কি করলাম, আন্দোলনরত যত রাজনৈতিক দল ছিল তারা বসলো, তাদের ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হলো এবং দেশের প্রধান বিচারপতি তাকে গিয়ে বলা হলো এবং তিনি সাথে সম্মতির সঙ্গে সঙ্গে একই সাথে যুক্ত করে দিলেন যে আমি দায়িত্ব শেষ করার পরে আমাকে আবার প্রধান বিচারপতির জায়গায় ফেরত দিতে হবে, অর্থাৎ রাষ্ট্রের প্রয়োজনে আমি আমার এই দায়িত্বটা পালন করতে যাচ্ছি এবং যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আমি আমার মূল যে দায়িত্ব সেখানে আমি যাতে ফেরত আসতে পারি। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতেই এই জায়গাটায় গেল। এখন ইতিমধ্যেই আন্দোলনরত রাজনৈতিক দলের একটি অংশকে ডাকা হয়েছে, তাদের সাথে কথা হচ্ছে, আলোচনাগুলো হচ্ছে। আমার ধারণা যে এই বিষয়গুলো তারা কথা বলেছেন এবং এই যে বৈধতা যে শব্দটা বললেন ঐকমত্য, মানে একটা ঐকমত্য হয়েছে, আমার ধারণা যে একটা ঐকমত্য হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইতিমধ্যেই ভেতরে ভেতরে বাইরে অনেক রকমের প্রস্তুতি কিন্তু আমরা দেখছি। ছাত্র নেতাদের সাথে বসা হচ্ছে, অন্যান্য স্টেক হোল্ডার যারা তাদের সাথে বসা হচ্ছে। সুতরাং অনুমান করছি যে অনেকটা আমরা বাইরের থেকে না দেখলেও ভেতরে এই যে শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন দেখা যাবে অল্প সময়ের মধ্যে এবং সেই ধরনের একটা প্রস্তুতি চলছে। যদিও এটাকে নিয়ে নানা রকমের নানা জায়গা থেকে ব্যাখ্যা বিশ্লেষণও করা হচ্ছে, বিশেষ করে তার সময়ের মেয়াদকালটা নিয়ে। আর আমাদের এই জায়গাটায় এর আগেও কিন্তু এই যে 111 ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, তার কিন্তু বৈধতা পরবর্তীতে দেওয়া হয়েছে। সুতরাং এই ধরনের ব্যবস্থায় এলেও যেহেতু ঐক্যমত্যের ভিত্তিতে এবং মূল যে রাজনৈতিক দলগুলো তারা যেহেতু সিদ্ধান্ত গ্রহণ করে, ফলে এটির বৈধতা দেওয়ার জন্য তারা হয়তো সেই অঙ্গীকার বা সেই ধরনের একটা প্রতিশ্রুতি দিয়েই সেই বৈধতার জায়গাটা নিয়ে যাবে। তেমন ইকবাল ভাই, রাজনৈতিক ঐক্যমত্য থাকলে সেখানে সংবিধানে কি আছে সেটি আর গুরুত্বপূর্ণ থাকে না। সবসময় তো সংবিধান তো জাতি বা রাষ্ট্রের আপনার প্রয়োজনকে ধারণ করার জন্যই তৈরি করা হয়। তো যদি এমন একটা ক্রাইসিস কখনো হয়, এই ক্ষেত্রে আমরা যেরকম দেখছি যে আপনার সংবিধান ব্যাপারটাকে কাভার করছে না, কিন্তু একটা জাতীয় ঐক্যমত আছে যে অন্যভাবে এই ট্রানজিশনাল পিরিয়ডটা পার হওয়া যাবে বা অন্য কোনোভাবে এই ট্রানজিশনাল পিরিয়ডটা পার হতে হবে। সেই রকম ক্ষেত্রে কিন্তু ইভেন আমাদের জুডিশিয়াল ডিসিশন হচ্ছে সাবকন্টিনেন্টে, যে আপনার ডোসো ভার্সেস স্টেট, আমরা এই মামলাটার কথা যদি মনে করি তাহলে দেখব যে এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে স্টেট নেসেসিটি থিওরি যেটা, এটা আপনার প্রয়োগ করা যাবে। কারণ হলো সবসময় সবচেয়ে বড় প্রয়োজন হলো রাষ্ট্রকে একটা ট্রানজিশন পার করে একটা সুবিধাজনক জায়গায় বা একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা, এবং সেইটা যেন একটা আইনগত ভিত্তির মধ্যে থাকে সেটা খেয়াল করা। এখন সবসময় তো আসলে ভবিষ্যতে কি কি হবে এটা অনুমান করে সংবিধান সবসময় পুরোটা রচনা করা যায় না। আর এই ধরনের ক্রাইসিস হবেই, এটা হয়তো যারা সংবিধান তৈরি করেন তখন তাদের হয়তো চিন্তার মধ্যে থাকে না। তো এরকম 1972 সালে যখন সংবিধান করা হয় তখন কিন্তু আমি গণপরিষদ বিতর্কগুলো পড়ে দেখলাম, ডক্টর কামাল হোসেন কিন্তু কেয়ারটেকার সিস্টেমের পক্ষে ছিলেন। 72 সালে উনি বলেছিলেন যে বিশ্বের বিভিন্ন দেশে মানে একটি সরকার ক্ষমতা ছাড়ার পরে ইলেকশনটা কার অধীনে হবে, এই বিতর্ক 72-তে হয়েছে। যদিও তখন কিন্তু 72 সালে যারা আমাদের কনস্টিটিউশন প্রণয়ন করেছেন তারা এগ্রি করেন নাই, মানে তখন আর কিন্তু সেই বিধান এলো অনেক বছর পরে 96-এ একটা তীব্র আন্দোলনের মধ্য দিয়ে।
এবং সেই রকম পরিস্থিতিতে আমরা দেখলাম যে একটা সংঘাত সহিংসতার পরে আবার সেই পুরনো প্রশ্নটা সামনে এলো যে তাহলে এখন আপনি কার অধীনে নির্বাচন হবে। কিন্তু এই যে শরীফ ভাই যে শব্দটা বললেন বা আপনি বললেন যে ট্রানজিশনাল পিরিয়ডটা, কারণ এই যে ট্রানজিশনাল পিরিয়ডে আপনি তাহলে কিভাবে স্টেটটা চালাবেন, এইটা হলো মূল প্রশ্ন। এখন বিচারপতি খায়রুল হকের যে আলোচিত যে রায় ত্রয়োদশ সংশোধনী সেই জায়গাটাও মামলার কিন্তু এটা ছিল, কিন্তু ব্যাপারটা হয়েছে যে ওই সময়কালে যারা শাসক ছিলেন তারা তাদের সুবিধা মতো জায়গাগুলোকে ব্যবহার করেছেন, যেটা তাদের সুবিধা হয় সেটি ব্যবহার করেছেন, যেটাই ব্যবহার করলে অসুবিধায় পড়বেন সেই জায়গাটা বাদ রেখেছেন। তা না হলে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই যে ঘোলাটে অবস্থা এবং এই যে অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনাগুলো এই পর্যন্ত যেতে হতো না। ভোট ইস্যুতে, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে যে আলোচনাগুলো এখন হচ্ছে এই পর্যন্ত আমাদেরকে যেতে হতো না যদি ওই জায়গাগুলো যদি আমরা ফলো করতাম, কিন্তু দুঃখজনক হলো। এবং ওইখানে একটা শরীফ ভাইয়ের সাথে আমি একটু করি, ওইখানে আরেকটা ইস্যু ওই সময় ছিল যে রায়টা পুরো প্রকাশিত হওয়ার আগেই সংশোধনীটা করে ফেলা হয়েছিল এবং সংশোধনী করার সময় এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার জন্য বিভিন্ন জনকে ডাকা হয়েছিল, কিন্তু তাদের মতামতটা রিফ্লেক্টেড হয় নাই সংশোধনী। এবং আমার সৌভাগ্য হয়েছিল ওই পুরো পঞ্চদশ সংশোধনী প্রক্রিয়াটা ফলো করা। এটা আমি বইও লিখেছি, সেখানে আমার মনে আছে পরিষ্কার যে অধিকাংশই সিনিয়র আইনজীবী, বুদ্ধিজীবী, ইভেন পত্রিকার সম্পাদকরা অধিকাংশই তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে ছিলেন। এমনকি ওই সময়ের যিনি প্রধানমন্ত্রী আমাদেরকে উনি ডাকলেন 27 এপ্রিল সম্ভবত 2011 সালে ওনার বাসায় গণভবনে সংবাদ সম্মেলনে ডাকলেন, জরুরি সংবাদ সম্মেলন ছিল। আমরা সংসদ ভবন থেকে দৌড়ে গেলাম সবাই। তখনও কিন্তু উনি বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে, বাট আমরা একটা সংস্কারের প্রস্তাব দিচ্ছি। কিন্তু আমরা পরে সংবিধান যখন সংশোধন হয় তখন দেখলাম যে সেখানের ব্যবস্থাটা নাই, একেবারেই বাদ দিয়ে দেওয়া। এবং পরবর্তীতে রাজনৈতিক যতগুলো সংকট আমরা দেখলাম প্রত্যেকবার নির্বাচনের আগে যে জটিলতাটা হয় বেসিক্যালি নির্বাচনী ব্যবস্থা নিয়ে। এবং যেহেতু বড় রাজনৈতিক দলগুলো পরস্পরকে বিশ্বাস করে না, ফলে কেউ বিএনপি মনেই করে না আওয়ামী লীগের অধীনে ভালো নির্বাচন হতে পারে, আওয়ামী লীগ মনেই করে না, হয়নি, সেই ইনস্ট্যান্টও নাই। ফলে আজকের এই টোটাল যে সংকট বাংলাদেশের একটা বড় জায়গা হচ্ছে নির্বাচনী ব্যবস্থাপনা, রাইট। এবং তাহলে শরীফ ভাই আমরা এই অন্তর্বর্তী সরকার যদি আজকে বা কালকে ফর্ম হয়েও যায়, আলটিমেটলি এনারা তো দীর্ঘদিন থাকবেন না, নিশ্চয়ই একটা সময় পর্যন্ত নির্বাচন করে রাজনৈতিক সরকার হাতে ক্ষমতা দিতে হবে। তার মানে নির্বাচন করাটাই হবে এনাদের মূল কাজ, ব্যাপারটা এরকম না অন্য কিছু? আমি আমার জায়গা থেকে একটু বলতে পারি আর জি, মানে আমার কতগুলো প্রশ্ন ইতিমধ্যেই আমার মনের মধ্যে এসেছে এবং অনেকের সাথে কথা বলে কতগুলো প্রশ্ন তারাও করেছে, যে প্রশ্নগুলোর উত্তর এখন পর্যন্ত দেওয়া যাচ্ছে না। নামের উপরে ভিত্তি করে এই প্রশ্নগুলো উঠছে। আচ্ছা, যে আপনি যেটা বলেছেন যে মেয়াদ 2000 মানে সংবিধান বলছে যদি সংসদ আপনি ভেঙে দেন তাহলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আজকে সংসদ ভেঙে দেওয়া হলো 6 আগস্ট, আমি হিসাব করে দেখেছি 90 দিন হয় 4 নভেম্বর। 4 নভেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে। আমার ধারণা মানে যদি সংবিধান মানে না, এই পর্যন্ত যেটা দেখছি যে আন্দোলনের যে নায়ক যারা, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা কথা বলেছেন এবং তিনি সম্মতি দিয়েছেন। তো মানে অ্যাকর্ডিং টু নিউজপেপার, রাইট, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এর আগেও সম্ভবত 91 এর কেয়ারটেকার সরকারের উপদেষ্টা ছিলেন, এবং 2007 সালে ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি নেননি। তো এতদিন পরে তিনি যখন দায়িত্বটা নিচ্ছেন, এবং আমরা কিন্তু তার কতগুলো ভিশনের কথা আমরা জানি যে তিনি সোসাইটি নিয়ে এই রকমের স্বপ্ন দেখেন, এই ধরনের স্বপ্ন দেখেন, তার যে সোশ্যাল বিজনেস, অন্যান্য যে তার কনসেপ্টগুলো আছে। আমার ধারণা যে যেহেতু এই জায়গাটায় একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্তটা নেওয়া হবে, ফলে টাইমিংটা 3 মাসে থাকবে না। আমার ধারণা যে 3 মাসে থাকবে না। এবং যেহেতু তিনি দায়িত্ব নেবেন এই বয়সে এসে, এতদিন পরে তিনি 3 মাস পরে একটা নির্বাচন করে দিয়ে চলে যাবেন, এটি আমার কাছে, আমি মানে নিজেকে বোঝানোর চেষ্টা করি, আমার কাছে মনে হচ্ছে যে সম্ভবত 3 মাস 4 মাসের থেকে এটি একটি প্রলম্বিত হতে পারে। আর এটিকে কেন্দ্র করে হয়তো রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা টানাপোড়েন থাকলেও থাকতে পারে। কারণ হচ্ছে যে আসলে তো সবাই চায় যে নির্বাচনমুখী রাজনৈতিক দল সবসময় চেষ্টা করে যে আমি একটা নির্বাচনে অংশগ্রহণ করবে, পাবলিক যেভাবে জনপরিসরে আমরা রাস্তাঘাটে হাঁটতে গিয়ে যে ধরনের প্রশ্ন মানুষের কাছ থেকে পাই, ধরেন সংবিধান মেনে 90 দিনের মধ্যে একটা নির্বাচন দেয়া হলো, সেই নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে, এখন দেশের যে অবস্থাটা, যেই কারণে একটা গণবিস্ফোরণ হলো, সেই নতুন সরকার এসে যে ছাত্রদের যে প্রধানত দাবি স্টেট মানে রাষ্ট্র সংস্কার, সেটা করা সম্ভব হবে? তার মানে আপনি যেটা বললেন যে দীর্ঘমেয়াদী থাকতে হবে কিনা, এই প্রশ্নটা মানুষের মধ্যেও আছে যে আপনি সংবিধান মেনে 3 মাসের মধ্যে নির্বাচন দিলেন, তারপরে কি হবে?
এটা কিন্তু বড় প্রশ্নের জায়গা। ফলে আমরা সেই প্রশ্নটা ইকবাল আপনাকে করবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হলো। আজকে আমরা অন্তর্বর্তী কিংবা জাতীয় সরকার নিয়ে কথা বলছি। ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি এই সময়ের বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়, অন্তর্বর্তী সরকার কিংবা জাতীয় সরকার যে নামই বলি না কেন, সেটি গঠন হচ্ছে বলে আমরা শুনছি। এবং শান্তিতে নোবেলজি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এর প্রধান হচ্ছেন, এমনটিও গণমাধ্যমে খবর এসেছে, যদি এখন পর্যন্ত নিশ্চিত নয়। তো আমরা যেটি বুঝবার চেষ্টা করছি, সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে এটি কিভাবে সম্ভব হবে, এবং সংবিধান যেখানে বলে দিয়েছে সংসদ ভেঙে দেওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, সেই পথে যাবে নাকি এটি আরও প্রলম্বিত হবে? অনেক প্রশ্ন জনমনে আছে, আমাদের মনে আছে। আমাদের সঙ্গে আছেন আইনজীবী ডক্টর কাজী জাহিদ ইকবাল এবং রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। ইকবাল ভাই, বিরতির আগে যে জায়গায় ছিলাম, যে আমরা ধরে নিচ্ছি ডক্টর ইউনূস সাহেব প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যাই হোক হচ্ছেন, এই মন্ত্রিসভা কিংবা এই বডিটা কত সদস্যের নরমালি হতে পারে? কোনো কিছু প্রেডিক্ট করা যায়, বা কারণ নাম আপনারা শুনতে পাচ্ছেন? বিষয় হলো যে একটা প্রসিডিওর তো আগে ছিল, যখন তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো ছিল 10 জন, এবং পরবর্তীতে যখন আপনার 111-এর গভর্নমেন্ট আসলো, তারাও এটাই ফলো করেছিলেন যে 10 জনই রেখেছিলেন। এখন কোনো কনস্টিটিউশনাল বাইন্ডিংস কিন্তু নাই যে কতজন রাখতে হবে। তবে ওনারা যদি প্রেসিডেন্সটা ফলো করেন তাহলে হয়তো 10 জন রাখতে পারেন, কিন্তু 10 জনের বাইরে যদি যান ওনারা, তাতে কিন্তু কোনো কনস্টিটিউশন লঙ্ঘন বা এরকম কোনো বিষয়, এই ব্যাপারটা থাকছে না। এটা হচ্ছে বড় কথা। তবে একই সঙ্গে মনে রাখতে হবে যে কনস্টিটিউশনাল বাইন্ডিংস কিন্তু ইলেকশনের ব্যাপারে একটা আছে কনস্টিটিউশন ভেঙে যাওয়ার পরে, এবং সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই প্রসঙ্গটা তুলেছেন, তারা বলেছেন তারা চাচ্ছে যে 90 দিনের মধ্যেই নির্বাচনের ব্যাপারটা তারা তুলেছেন। তো সুতরাং এই বিষয়গুলো কিন্তু থাকছে, এবং প্রকৃতপক্ষে এটা কিভাবে সমাধান হবে বা কোথায় যে দাঁড়াবে, সেটা তো রাজনৈতিক দলগুলোর কনসেনসাসের উপরে ডিপেন্ড করে। সেটা তো আসলে অনুমান করা কঠিন। এবং আপনি যদি 90 দিনের মধ্যে নির্বাচন, মানে সংসদ ভেঙে দেওয়া 90 দিনের মধ্যে নির্বাচন না হয়, বাস্তবিক কারণে যদি অন্তর্বর্তী সরকার একটু লম্বা সময়ের জন্য থাকে, তারপরে নির্বাচন যে দিবে, তাহলে এইখানে সংবিধান তো একটু মানে বিচ্যুতি হলো, এটা রেকটিফাই হবে না? ওটা ওই যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে স্টেট নেসেসিটি, মানে ট্রানজিশন পার হওয়ার জন্য আপনাকে যা যা করতে হবে, সেটা যদি আপনি করে ফেলেন, পরবর্তী যে সংসদ আসবেন নির্বাচনের পরে, তারা এটাকে রেটিফাই করবেন। কারণ সেটা ছাড়া তো না, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা ছাড়া তো আপনার সাংবিধানিক কাঠামোর মধ্যে ব্যাপারটাকে আনার অন্য কোনো উপায় নেই। কারণ হলো দুটো বিষয় এখানে মনে রাখতে হবে, যে একটা রাষ্ট্র চালাতে গেলে যে সরকার একটা বিষয়, সেটার একটা সাংবিধানিক বিষয় আছে। একই সঙ্গে ওই সরকার যে বিভিন্ন কাজ করবেন, এবং একটা কাজ হবে না, সেটা তারা কিছু অর্থনৈতিক কাজ করবেন, রুটিন দায়িত্বও যদি পালন করেন। সাধারণত এই ধরনের সরকারগুলো রুটিন দায়িত্ব পালন করে। তো তখন ওনারা যে দায়িত্বগুলো পালন করবেন, সেগুলোরও আইনগত ভিত্তি দরকার হবে। এবং যদি একটু বড় সময় থাকতে হয়, ধরুন জুন মাস পর্যন্ত যদি চলে যায়, তাহলে বাজেট পেশের ব্যাপার আছে। তো সুতরাং শুধুমাত্র যে তারা সরকার চালাবেন সেটা না, এর সঙ্গে সঙ্গে অনেকগুলা লিগ্যাল ইস্যু আসবে, অর্থনৈতিক বিষয় আসবে, যেগুলো সবগুলোর সঙ্গে আইন জড়িত থাকবে। তো ফলে এই পুরা ব্যাপারটাকেই রেকটিফাই করার একটা বিষয় থাকবেই। এবং শরীফ ভাই যে ইঙ্গিতটা দিলেন, যে তিনি মনে করেন বাস্তবিক কারণে তিনি মনে করেন হয়তো 90 দিনের বেশি এনারা থাকবেন, এবং লম্বা সময় হয়তো থাকতে চাইবেন। অনেকগুলো রিফর্ম বা ডক্টর ইউনূস সাহেব যদি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী সত্যি সত্যি দায়িত্ব নেন, তাহলে ওনার যে ভিশন, ওনার যে স্বপ্ন আছে, সেগুলো উনি হয়তো এখানে বাস্তবায়ন করবার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের যে সিস্টেমটা ছিল 10 জন, এটা লম্বা সময় থাকতে গেলে তো 10 জন দিয়ে হবে না। তখন তো মিনিস্ট্রি অনেকগুলো, 40টার উপরে মিনিস্ট্রি। তখন তো যেমন তত্ত্বাবধায়ক সরকারে একজনই হয়তো স্বরাষ্ট্র, বন, পরিবেশ মিলিয়ে আপনি দিলেন, কিন্তু যদি আপনি লম্বা সময় থাকবার প্ল্যান করেন, তখন কিন্তু 10 জনে কভার করছে না, তখন কিন্তু আপনাকে অন্তত 20 জন, 25 কিন্তু 30 জনের মধ্যে যেতে হবে। সেটা যদি হয় তাহলে কনস্টিটিউশনাল বাইন্ডিংস তো নাই, ওটা তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে কনস্টিটিউশনাল বাইন্ডিংস ছিলেন। আর এইখানে তো সরকারের ভিত্তি কনসেনসাস, আপনার জাতির একটা যারা পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডার যারা আছেন, তাদের মতামতের ভিত্তিতে হচ্ছে। তো সুতরাং এইখানে ওই মতামতের ভিত্তিতে বা তাদের ওই একমত হওয়াটার উপরেই তো সরকারের বেসিস। সুতরাং সেইখানের উপরেই ডিপেন্ড করবে যে তারা কিভাবে চালাবেন, কতজন রাখবেন ইত্যাদি। সেটা কনস্টিটিউশনাল কোনো বাইন্ডিংস নাই, কনস্টিটিউশনাল বাইন্ডিংস নাই। কিন্তু শরীফ ভাই এবং আপনারা দুজনই একটা কমন শব্দ বলছেন, ঐকমত্য। ধরুন শরীফ ভাই যেরকম ইঙ্গিত দিলেন যে আপনি বললেন যে বিএনপি স্ট্যান্ড নিয়েছে যে 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। যদি তারা এখানে স্ট্যান্ড নেয়, তাহলে একটা জটিলতা সামনে আছে কিনা? আচ্ছা, প্রথম জায়গাটা হচ্ছে যে এবারের যে সরকারটা গঠিত হচ্ছে, এর নেচারটা এবং প্রেক্ষাপটটা একটু ভিন্ন, আপনি জানেন।
এটা একটা জন আন্দোলনের ভেতর থেকে উদ্ভূত যে ঘটনা, সরকার পদত্যাগ করেছে এবং এই জন আন্দোলনে শিক্ষার্থীরা লিড করেছে, তারা সামনে ছিল, কিন্তু তার সাথে কিন্তু অনেকগুলো গ্রুপ এই আন্দোলনের মধ্যে যুক্ত, অনেকগুলো রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এমনকি সাধারণ মানুষ, নাগরিকদের, পরিবেশবাদীরা এখানে যুক্ত হয়েছে, অবসরপ্রাপ্ত সামরিক শিক্ষকরা, আইনজীবীরা। সুতরাং যতগুলো গ্রুপ থেকে যুক্ত হয়েছে, মানে আপনাকে চেষ্টা করতে হবে যে এটা একটা অন্তর্ভুক্তিমূলক একটা ব্যবস্থা এখানে ব্যবস্থা করতে হবে। সুতরাং আপনার এই জায়গাটায় সংখ্যাটা বেড়ে যাবে। আপনি আইনজীবীদেরকে বাদ রাখলেন, অথবা শিক্ষকদেরকে বাদ রাখলেন, অথবা অন্যদেরকে, সিভিল সোসাইটির জায়গাগুলো আছে। সুতরাং এই জায়গাটায় ওই যে 10 জনের যেটা একেবারে রুটিন ওয়ার্ক, এবং আপনি রাষ্ট্রের একটা বড় কনসার্ন হচ্ছে অর্থনীতি, বাজার, খাদ্য, নিরাপত্তা, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আপনি যদি বাজারকে, এখন জায়েদ ইকবালকে যদি খাদ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হয়, ওনার জন্য ডিফিকাল্ট, এটা ওনার কাছে আইনে আপনি দিতে পারেন, তাহলে আপনি ব্যবসায়ীদেরকে রাখতে হবে এখানে। হ্যাঁ, এই কারণে আমি মনে করি যে অনেকগুলো জায়গাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। দ্বিতীয়ত, এই যে পরিবর্তনগুলো অথবা যা ঘটছে, এটা তো শুধুমাত্র অ্যাক্টর আপনি না, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা হচ্ছে আমাদের গ্লোবাল কতগুলো অ্যাক্টর আছে, রিজিওনাল কতগুলো অ্যাক্টর, বড় কনসার্ন, রিজিওনাল কতগুলো অ্যাক্টর আছে, জিওগ্রাফিক্যাল কারণে বাংলাদেশের উপস্থিতি, এবং আপনি দেখছেন যে সারা পৃথিবী খুব গভীরভাবে পর্যবেক্ষণ। এবং আন্দোলনটা শুরু হওয়ার পরে, বিশেষ করে জুলাই মাস থেকে আমরা খেয়াল করলাম যে ইন্টারন্যাশনাল মিডিয়া এত গুরুত্ব দিয়ে এটা মানে নিউজ করলো তারা, আল জাজিরা, ডয়েচে ভেলে, বিবিসি, এত কভারেজ বাংলাদেশের কোনো ঘটনা তারা দেয় নাই। আর এর আগের যে আজ থেকে 34 বছর আগে যেটা হলো 90 সালে, তখন তো মিডিয়া টিডিয়া এরকমের ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল, যার জন্য এবার শুধুমাত্র আপনার যে ডোমেস্টিক ইস্যুগুলোকে অ্যাড্রেস করবেন তা না, আপনার কতগুলো গ্লোবাল ইস্যু, ইন্টারন্যাশনাল ইস্যু এখানে আছে। এবং বাংলাদেশকে ঘিরে নানা রকমের কিন্তু তাদের কতগুলো চেষ্টা, তৎপরতা ইত্যাদি আছে, যেটা এর আগের সরকার যেটা বারবার বলার চেষ্টা করেছিল যে এখানে ঘাটিটাটি এই বিষয়গুলো আছে। তো আমি মনে করি যে বাংলাদেশের মানুষের স্বার্থের বিষয়টা এবং আমাদের সিকিউরিটির বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, এবং যেটা কোনোভাবেই যেন আমরা, যেহেতু ইলেক্টেড গভর্নমেন্ট না, পলিটিক্যাল পার্টিগুলো এখানে, আমি মনে করি যে পলিটিক্যাল পার্টির অনেক রকমের সমালোচনা আছে, কিন্তু তুলনামূলকভাবে পলিটিক্যাল পার্টি কিন্তু মোর রেসপন্সিবল, তার দায় দায়িত্বটা কিন্তু অনেক, কারণ দিন শেষে তাকে পাবলিকের কাছে যেতে হয়। সুতরাং এই জায়গাটায় আমাদের পর্যবেক্ষণের যে জায়গাটা, পলিটিক্যাল পার্টিগুলোর সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, সিভিল সোসাইটির পক্ষ থেকে, মিডিয়ার পক্ষ থেকে, এটি ইম্পর্টেন্ট। একই সাথে তাদেরকে ওই যে তরুণদের স্বপ্ন পূরণে যে সহযোগিতার যে জায়গাটা, যে স্বপ্ন নিয়ে তারা একটা নতুন যাত্রা শুরু করেছে, এবং আপনি এটি 90-এর আন্দোলনের সাথে এই আন্দোলনে আমি একটা বেসিক পার্থক্য যেটা দেখি, 90-এর আন্দোলন আপনি মাঠে খুবই, আমরা তখন মাঠের কর্মী আর কি। তো ওই সময় একটা ছোট্ট একটা গল্প বলি আর কি, যে নির্মল সেন প্রখ্যাত প্রেস ক্লাবের সামনে, জিপিওর সামনে প্রায় সমাবেশ করতেন আর কি। তো এরশাদ তাকে মাঝে মাঝে ওই যে আন্দোলনরত দলগুলোকে ভয় দেখাইতেন, যে তার ক্যান্টনমেন্ট আছে এই ইত্যাদি, এর সাথে যেহেতু তিনি সেখান থেকে এসেছেন আর কি। তো নির্মল সেন তার কাউন্টার একদিন বক্তব্য রাখছেন যে আমাদেরকে ভয় দেখাবেন না, আমাদেরও ক্যান্টনমেন্ট আছে। তারপরে বলছেন, খুব চমৎকার বক্তৃতা করতেন, বলছে আমাদের ক্যান্টনমেন্টের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমাদের ক্যান্টনমেন্টের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেটি কিন্তু আমরা এবার দেখলাম, এই যে শিক্ষার্থীদের যে মুভমেন্ট, এবং শিক্ষার্থীরা যে পরিবর্তন করতে পারে, আকাঙ্ক্ষাকে ধারণ করে অনেক দূর নিয়ে যেতে পারে, আবার তারা কখনো কখনো বিপথেও পরিচালিত হয়ে যায়, এটিও আমরা জানি। আর আমাদের সমালোচনার জায়গাটা, আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর একটা সমালোচনা আমি করি, যে তারা নিজেরা কিন্তু ক্রিয়েট করতে পারেন না, কিন্তু দখল করতে চান। আপনি যখন একটা অগ্রসর করবেন, আপনি মঞ্চ সাজিয়ে দিবেন, সেখানে বক্তৃতা দিবেন, আপনি যখনই যেখানে দেখবেন, ওই যে গ্রামের ভাষায় যেটা বলে যে আগুন দেখলে আলু পোড়া খেতে ইচ্ছা করে। তো আমি মনে করি যে আমাদের এই তরুণরা যে স্বপ্ন দেখিয়েছে, এবং এখন পর্যন্ত তাদের বক্তব্যগুলো খুবই স্পষ্ট এবং খুব ম্যাচিউরড বক্তব্য। তবে আরেকটা জায়গায় আমি সকালবেলা আরেকটা টেলিভিশনে বলেছি যে এরা কিন্তু শিক্ষার্থী। 90-এর আন্দোলনে যে সর্বদলীয় ছাত্রৈক্য, সেখানকার নেতাদের বয়স ছিল কিন্তু অনেক, রেগুলার স্টুডেন্ট ছিল খুবই কম, এবং অনেকেই ছিলেন সাবেক ছাত্র। আর এখানে আপনি যাদেরকে দেখছেন সবাই কিন্তু রেগুলার স্টুডেন্ট। কালকে যখন বিশ্ববিদ্যালয় খুলবে, তার কিন্তু প্রেস ক্লাবে এসে বক্তৃতা করার সুযোগ থাকবে না, ক্লাসে যাবে। সুতরাং সে কিন্তু রাজনৈতিক দলগুলো কি করছে না করছে, টাইম টু টাইম, ডে টু ডে মনিটর করা তার পক্ষে সম্ভব না। সেই কারণে তাদের কাছে আমাদের অনুরোধ হচ্ছে, তারা যাতে কারো দ্বারা ব্যবহৃত না হয়, এবং এই যে ট্রেনটা প্রপার লাইনে যাতে তারা তুলে দিতে মানে সক্ষম হয়, এবং
একেবারে ভ্যানগার্ডের ভূমিকা পালন করে। রাইট, এটি তাদের জন্য খুব জরুরি। এখন এই সময়ে এসে অনেক পক্ষ খেলবার চেষ্টা করবে, এই ছাত্রদের আন্দোলনের এই যে বিজয়টাকে তার পকেটে নেওয়ার চেষ্টা করবে, ফলে এইখানে সতর্ক থাকবার খুবই মানে প্রয়োজন। আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, আরেকটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে আমরা কথা বলছি এই সময়ের বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে ইস্যু, যে অন্তর্বর্তী কিংবা জাতীয় সরকার যে নামই হোক না কেন, যেটি গঠন করবার বিষয়টি নিয়ে বঙ্গভবনে এখন আলোচনা হচ্ছে। এবং আমরা এরই মধ্যে যেটি শুনেছি, গণমাধ্যমেও সংবাদও যেটি দেখেছি, যে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই হয়তো একটি অন্তর্বর্তী সরকার হতে যাচ্ছে, কিন্তু তারা কতদিন থাকবেন, তাদেরকে কি কাজ হবে, সেটি আমরা এখনও পরিষ্কার নই। আমাদের সঙ্গে আছেন আইনজীবী ডক্টর কাজী জাহিদ ইকবাল এবং রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। শরীফ ভাই, একটু অন্য প্রসঙ্গে যাই, যেহেতু আমরা অন্তর্বর্তী সরকার ইস্যুটা নিয়ে অনেক বেশি কথা বলবার সুযোগ নেই, কারণ সবকিছু অস্পষ্ট। কিন্তু এই সময় যা যা ঘটলো গতকালকে পরে, আপনি খেয়াল করবেন, বিজয়ের পরে ঢাকা শহর, সারা বাংলাদেশে প্রচুর মানুষ কিন্তু মিছিল করেছে, আনন্দে রাস্তায় নেমে এসেছে। সবাই যে রাজনৈতিক কর্মী তা তো না, সাধারণ মানুষের প্রচুর নেমেছে। একই সময় আমরা বেশ কিছু দুঃখজনক ঘটনাও কিন্তু আমরা দেখেছি। বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটপাট, এমনকি আমরা দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কার ঘটনার পরে এখানে অনেকেই বলবার চেষ্টা করেছিলেন বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, কিন্তু অর্থনীতিবিদরা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো, এটা অন্তত শ্রীলঙ্কা হবে না। কিন্তু আমরা দেখলাম যে শ্রীলঙ্কা না হলে তার মতো ঘটে গেল কি, শ্রীলঙ্কার রাজপ্রাসাদ দখল করবার মধ্যে এখানেও গণভবন, হাজার হাজার মানুষ ঢুকে গেলেন। এবং আমরা টেলিভিশনে দেখলাম চেয়ার, টেবিল, বালিশ, গণভবনের ভেতরে যে লেকের ভেতরে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সাঁতার কাটছে হাঁস, মুরগি, শাকপাতা সব নিয়ে গেল। এটা হলো একটা। দ্বিতীয়ত, রাজধানী বিজয় সরণির মোড়ে বঙ্গবন্ধুর যে বিশাল ভাস্কর্যটি ছিল সেটিও ভেঙে ফেললো। এবং ধানমন্ডি 32 নম্বরে 677 নম্বর বাড়ি, যেটি বঙ্গবন্ধু জাদুঘর, এখন বঙ্গবন্ধু যেই বাড়ি থেকে মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা করলেন, যেই বাড়িতে নিহত হলেন, এবং ওই বাড়িতে বসে তিনি স্বাধিকারের আন্দোলনের অনেকগুলো স্মৃতি ওই বাড়ির সঙ্গে, সেই বাড়িটা জ্বালিয়ে দেওয়া হলো। এই কাজগুলোর সঙ্গে এই যে আজকের যে আন্দোলনের পরে একটা যে বিজয়, যে পরিণতি, তার সঙ্গে কোনো সম্পর্ক আছে এগুলো? ধন্যবাদ। প্রথমত, যে ঘটনাগুলোর কথা আপনি বললেন, এই এমনকি পার্লামেন্টেও, সংসদ ভবনেও, আপনি এই যে জনবিস্ফোরণটা, এটা কতগুলো ক্ষোভ, বিভিন্ন রকমের যেটি বিস্ফোরণটা হয়েছে কোটা আন্দোলনের ভিতর থেকে, কিন্তু আপনি সব জায়গায় সব ক্ষোভ প্রকাশ করতে পারবেন না। সব জায়গায় আপনার ভেতরে যন্ত্রণা আছে, কিন্তু প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে কতগুলো জায়গা আপনাকে হিসাবে রাখতে হবে। আপনি যেটি বলেছেন যে আজকে একটু আগে আমি দেখলাম প্রথম আলোতে, দিনাজপুরের একটা উপজেলায় 40টি হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং তাদের দোকানপাট লুটপাট করা হয়েছে। তো আমি কি বলবো যে মানুষ ক্ষুব্ধ সেই কারণে এটি করেছে? নিশ্চয়ই না। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের একটা বিরাট অংশের গর্বিত অংশীদার হচ্ছে 32 নম্বরের সেই বাড়িটি। সেটি শেখ মুজিবের বাড়ি হোক, সেটা অন্য যার কিছু বাড়ি হোক, বাংলাদেশের সৃষ্টির সাথে তার একটা সম্পর্ক রয়েছে। আপনার ক্ষোভ যতটুকু থাকুক না কেন, সেই ক্ষোভটা কতগুলো জায়গায় আপনি এটি প্রশমিত করতে বা এটির বহিঃপ্রকাশ ঘটাতে পারবেন না। যেমনিভাবে বাংলাদেশের আমাদের একটা বড় সমস্যা হলো, আমাদের যে পলিটিশিয়ান যারা আছে, যাদেরকে আমাদের বড় বড় রাজনৈতিক দলের যারা প্রতিষ্ঠাতা, যারা, আমরা কিন্তু শ্রদ্ধার জায়গাটা আনতে পারিনি। ভারতে কতগুলো রাজনীতিবিদ আছেন, কয়েকজন, যাদেরকে সর্বজন শ্রদ্ধার জায়গা, মানে মহাত্মা গান্ধী সবার কাছেই, কিন্তু বঙ্গবন্ধু সর্বজনীন, কিন্তু সর্বজনীন আমরা রাখতে পারিনি। তো সেই জায়গাটায় আমার এখনো মনে আছে যে 96 সালে আওয়ামী লীগ পাওয়ারে আসার পর ক্রিসেন্ট লেকের উপরে জিয়াউর রহমানের কবরস্থানে যাওয়ার জন্য যে সেতুটা, সেটা যখন সরিয়ে নিয়ে যায়, আমরা তার কিন্তু প্রতিবাদ করেছিলাম। আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো আমরা কতগুলো জায়গায় মনে করি যে এই জায়গাগুলোকে আপনার একটু বিতর্কের বাইরে রাখতে হয়। আমি গত কয়েকদিন ধরে, গতকালকে থেকে আজ পর্যন্ত ছাত্র নেতাদের, বিশেষ করে সমন্বয়কারীদের যে বক্তব্যগুলো শুনছি, তাদের বক্তব্যের সাথে ওই স্পিরিটের সঙ্গে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো, এবং ছাত্ররা যারা আন্দোলনে ছিল, সাধারণ শিক্ষার্থী, স্টুডেন্ট যারা, তারাও এটি মানতে পারছেন এবং তারা তো এগুলো করে না নিশ্চয়ই। তো আপনি যদি ছবিগুলো দেখেন যে আমরা এতটা, এই যে ঘটনাগুলো, আপনি যে ইন্টারন্যাশনাল মিডিয়ার কথা বলছেন, এই ঘটনাগুলো, এই যে ছবিগুলো, তারা কি দেখাচ্ছে না যে প্রধানমন্ত্রীর বাড়ি থেকে মানুষ লুট করে এটা নিয়ে যাচ্ছে, সেটা নিয়ে যাচ্ছে? সংসদ ভবন, একটা জাতির সব থেকে গুরুত্বপূর্ণ যে ভবনটি, সেটি সংসদ ভবন, পবিত্র জায়গাটি, যেখানে এই জায়গাটায় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল আজকে যারা আন্দোলনে আছে বা আন্দোলনে নেই, সবারই তো প্রতিনিধিত্ব করেছে, এখানে তারা ছিলেন। তো সেই ভবনটিকে যেটা করা হয়েছে, এটা আন্দোলনের স্পিরিটের সঙ্গে যায় না। একই সাথে আমি এটি বলবো যে একটা দেশে রাস্তাঘাটে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, বিশেষ করে সেনাবাহিনী পর্যন্ত আছে, এবং সেনাবাহিনীর প্রধান যেখানে আমাদেরকে আশ্বস্ত হতে বললেন, তো সেই জায়গাটায়
এত বড় সাহস কাদের যে যারা এই ধরনের লুটপাট ইত্যাদি ইত্যাদি চালানোর সুযোগটা পেল। এবং কতগুলো নিষ্ঠুর ঘটনা আমরা দেখছি, অমুক বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তারপরে দেখা যাচ্ছে সেখান থেকে 24 জন 25 জন 8 জন 7 জন লাশ বের করা হচ্ছে এবং তাদের কোনো চেহারা চেনা যাচ্ছে না, তাদেরকে পরিচয় প্রকাশ করা যাচ্ছে না, অর্থাৎ পুড়ে কয়লা হয়ে গেছে। যশোরে যে ঘটনাটি ঘটছে, আমাদের একটা বন্ধু বিএনপি রাজনীতির খুব গুরুত্বপূর্ণ একজন নেতা, একবারে নামই বলতে পারি, তরিকুল ইসলাম সাহেবের ছেলে, তো একটু আগে আমি পোস্ট দেখলাম তার, সে বলছে যে আসেন সবাই আমরা এটিকে রক্ষা করি, এটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হোটেল এবং সেখানে এখন পর্যন্ত মনে হয় 50-এর মতো মানুষের মৃত্যু হয়েছে। তো এই জায়গাটা আমাদের ওই যে স্পিরিটটা, ছাত্র নেতাদের যে স্পিরিটটা, কোটা আন্দোলনের যে তরুণদের যে আকাঙ্ক্ষার সাথে যায় না। একই সাথে আমি শেষ করবো এই জায়গাটায় যে আমরা গতকালকে যখন শুনলাম যে আপনারা এখন আর এই ধরনের কাজের মধ্যে, আপনারা নিরাপত্তার মধ্যে, তো এই জায়গাটা কথার সাথে কিন্তু মিলল না এবং মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ, আমি আমার নিজের মনের মধ্যে একটা আহত বোধ করছি যে সর্বোচ্চ একটা জায়গা থেকে এরকমের সেনাবাহিনী মাঠে আছে, সেখান থেকে আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও একের পর এক ঘটনা কিন্তু ঘটছে। কোনো জায়গায় কোনো ধরনের প্রতিরোধ করার বা এটি আপনি বলবেন যে সামাজিক প্রতিরোধ না, সবকিছু সামাজিক প্রতিরোধ হয় না। আপনি সামাজিক প্রতিরোধ একজন তরবারি নিয়ে আপনাকে তাড়াচ্ছে, অস্ত্র নিয়ে তাড়াচ্ছে, আপনি তার সামনে গোলাপ ফুল নিয়ে যে তো কথা বলতে পারেন না। এই জায়গাগুলোতে যে ধরনের রাষ্ট্রের কাছ থেকে প্রতিক্রিয়াটা থাকা দরকার ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে প্রতিক্রিয়া এবং তাদের যে সংবেদনশীলতা থাকা দরকার ছিল, আমি মনে হয় যে সেই জায়গাটা ঘাটতি আমি দেখি। ইকবাল ভাই, শরীফ ভাই যেটি বললেন যে আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন বা দিচ্ছেন, তারা পরিষ্কার করে বলছেন যে এই নাশকতার সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নাই, তারা বলেছেন যে এটা দায়িত্ব নিব না। তাহলে এইগুলো ঘটাচ্ছে কারা? এখন এটা হয় কি, এই ধরনের পরিস্থিতিতে বা এই রকম একটা সফল বিপ্লব বলেন, আন্দোলন বলেন, এই রকম একটা পরিস্থিতিতে সবসময় দেখা যায় যে কিছু সুযোগ সন্ধানী লোকজন এটার মধ্যে ঢুকে যায় অনেক সময়, এবং সেই লোকগুলো আন্দোলনের স্পিরিটের সাথে যাওয়া না যাওয়ার কোনো বিষয় তাদের নাই, এবং এদের সাথে দেখবেন যে একটা বিরাট অংশের সাথে কোনো পলিটিক্যাল কানেকশন নাই, বা এরা একেবারেই আপনার সুবিধাবাদী লোক বা লুটেরা ধরনের লোক, এইরকম লোক। সমাজে তো ভালো মন্দ সবই আছে। তো এখন যখন এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয় এবং আপনি যে কথাটা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করা হয়েছিল বাংলাদেশের মানুষকে এই আন্দোলনের পরে যে সব কিছু ঠিকঠাক মতো থাকবে, সেই জায়গাটাতে যখন ঘাটতি হয় তখন যারা সুযোগ সন্ধানী আছেন তারা এটার মধ্যে ঢুকে বা কোনো নাম ব্যবহার করে তারা দেখা যায় যে আপনার এই ধরনের লুট, অগ্নিসংযোগ ইত্যাদি, কারণ একটা ক্যাওয়াটিক পরিবেশ তৈরি করলে সবসময় সেখান থেকে ফায়দা তোলার একটা সহজ হয়, সেই রকম একটা কিছু দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে সেটা এই জন্যই বললাম যে অন্য কোনো সুযোগ সন্ধানী লোকজন এটার মধ্যে ঢুকে এরকম করছেন, এই কারণে বললাম যে যারা এটা অন করেন আমাদের ছাত্র নেতারা বা অন্য পলিটিক্যাল পার্টি, যেরকম বিএনপির কথা যদি আপনি বলেন বা অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো আছেন, এরা কেউই কিন্তু সবাই কিন্তু একদম একটানা বলে যাচ্ছেন যে এগুলো যে কোনোভাবে হোক ঠেকাতে হবে। ভাই বললেন যে যশোরের ক্ষেত্রে ওখানে যে স্থানীয় যিনি নেতা আছেন অনিন্দ ইসলাম, উনি নিজে আহ্বান করেছেন বাকিদেরকে যে এটা প্রতিরোধ করা দরকার। এই তার মানে বোঝা যাচ্ছে যে পলিটিক্যাল পার্টি যে বাংলাদেশের নাগরিক, সে আইদার বিএনপি, আওয়ামী লীগ, যে পার্টির হোক, তার মধ্যে যদি মিনিমাম দেশপ্রেম বোধ থাকে, তার পক্ষে কি আচ্ছা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙলেন, বুঝলাম তার ক্ষোভ আছে, বীরশ্রেষ্ঠের ভাস্কর্য ভাঙার সঙ্গে এটা কি? হ্যাঁ, এই জায়গাটাই আর কি। তার মানে আলটিমেটলি এর ভেতরে এমন একটা পক্ষ বা এমন কেউ ঢুকে যাচ্ছেন যারা এই মানে এই ব্যাপারগুলোকে ওন করেন এবং যারা যারা ভাস্কর্য মূর্তিকে এক মনে করেন এবং যারা এই কাজগুলোর সাথে করছে, একেবারে সবাই যে বখাটে বা কিশোর অপরাধী এরকমের না, অনেকে এই কাজগুলো করছে একেবারে পরিকল্পিতভাবেই করছে। এই যে আপনার এর আগের যে স্লাইডটা দেখলাম, সেখানে রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন শিক্ষার্থী, এই জায়গায় এই প্রতিষ্ঠানগুলো নিয়ে তো আমরা গর্ববোধ করি, সেখানকার একজন শিক্ষার্থী যে সে মুরগি নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ আপনার মানসিকতাটা কোথায় আপনার গেছে। আপনার ক্ষোভ প্রকাশ করার নানা মাধ্যম আছে, কিন্তু সমস্ত মাধ্যমটা আপনি ইউটিলাইজ করতে পারেন না। তো আমরা এই জায়গাগুলোতে আমি মনে করি যে এই জায়গাটায় আমাদের এখন পর্যন্ত সরকার তো আসলে ওই ধরনের সরকার নাই, তারপরেও যে জায়গাগুলোর উপরে আস্থা রাখা যায়, বিশ্বাস রাখা যায়, সেই জায়গাটায় আমরা রেসপন্সটা পাচ্ছি না। বিশেষ করে সংখ্যালঘুদের কতগুলো আমি দেখলাম যে নারীরা যেভাবে কাঁদছে এবং বিভিন্ন জায়গায় রেপের ঘটনাও ঘটছে। তো আমি
এই অনুষ্ঠানের ভেতর থেকে আমি অন্তত এই আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তাদের কাছ থেকে আরেকটু মোর অ্যাক্টিভ রোল প্লে আমি প্রত্যাশা করছি। তারা শুধুমাত্র বিষয়টা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে যুক্ত, কিন্তু উদ্বেগের জায়গাটা হলো যে কোনো থানায় ওই অর্থে অ্যাক্টিভ না। যেমন আনসারকে দায়িত্ব দেওয়া হয়েছে, পুলিশ ভয়ে দায়িত্ব পালন করতে যেতে চাচ্ছে না। তো এটি একটা বড় সংকট যে এই মুহূর্তে যদি আমরা বলছিলাম অনুষ্ঠান শুরুর আগে যে এই আমাদের অফিসের নিচে যদি একটা বড় অপরাধ ঘটে, একজন লোক খুন হয়ে যায়, সে থানায় গিয়ে মামলা করতে পারবে কিনা এখন, মানে যে অবস্থাতে একটা শূন্যতা তৈরি হয়ে গেছে বড় ধরনের। ফলে এইখান থেকে বেরোনো খুব জরুরি। আর একটা বিরতি নিয়ে আসছি ইকবাল ভাই। দর্শক ফিরছি আর একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক বিরতির পরে আবার স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি এই সময়ের বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার কার নেতৃত্বে হচ্ছে, কারা কারা থাকছেন এবং এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে, কবে নির্বাচন হবে, সবকিছু এখন পর্যন্ত অস্পষ্ট। তবে নাম আসছে যে এই সরকারের প্রধান হিসেবে হয়তো শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতে পারেন। কিন্তু আমরা আলোচনা করতে করতে যেই জায়গাটাতে এসে পৌঁছেছি যে এই সময়ের বাংলাদেশের যে পরিস্থিতি, অর্থাৎ গতকালকের একটা বিজয়ের পরে পরবর্তীতে যে নাশকতাগুলো হয়েছে বিভিন্ন জায়গায় এখনও হচ্ছে, আমরা খবর পাচ্ছি, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই খারাপ অবস্থা বিভিন্ন জায়গায়, সেখান থেকে এখন বেরোনো খুব জরুরি। আমাদের সঙ্গে আছেন আইনজীবী ডক্টর কাজী জাহিদ ইকবাল এবং রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। শরীফ ভাই, এখন যেই পরিস্থিতি, এক অর্থে পুলিশ নাই, মানে তারা ভীত। আনসারকে আপনি দায়িত্ব দিয়েছেন থানা, ইভেন ট্রাফিক কন্ট্রোলের জন্য। সেনাবাহিনী মাঠে আছে, কিন্তু সেনাবাহিনী তো রোড টু রোডে গিয়ে তার পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন। তাহলে এখন এইটা কতক্ষণ চলবে? মানে এইভাবে তো চলে না একটা দেশ। আমি একমত যে এইভাবে আসলে একটা দেশ চলে না। আপনি রাস্তাঘাটে দেখছেন আজকে শিক্ষার্থীরা তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, এটি আমি অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু তার করার কথা না। এটা তো তার দায়িত্ব না, রাইট। এবং তারা সংসদ ভবন পরিষ্কার করতে গেছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে। আপনার কি নেই? শুধু মিনিস্টাররা নাই, রাইট, কনসার্ন মিনিস্টাররা নাই, আর পুলিশের মধ্যে ভরসাটা নাই। তো এই জায়গাটায় ভরসাটা দেওয়ার জন্য আপনার সেই অ্যারেঞ্জমেন্টটা তো থাকতে হবে, সেই প্রিপারেশনটা কি আছে? আমি এখন পর্যন্ত দেখলাম না। ধরেন যে আপনি পুলিশের এই যে আইজিপি একটা ভিডিও বার্তা দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে আমরা তাদের দাবি বিবেচনায় নিচ্ছি ইত্যাদি। এটি হচ্ছে তাদের ইন্টারনাল বিষয়, ডিপার্টমেন্টের। কিন্তু আমি তো সার্ভিসটা তার কাছ থেকে চাই। কি কারণে এটা ফাংশন করছে না, এটা তারা নিজেরা বসে কথা বলুক। এমনকি যেহেতু মাঠে এখনো সেনাবাহিনী আছে, তাদের সাথে সমন্বয় করে করুক। তবে আমরা এরকমের নিরীহ হয়ে এরকমের একটা পরিস্থিতিতে, এবং আমরা যতই বলি না কেন যে এটা একেবারে সাধারণ মানুষ যে সে যুক্ত হচ্ছে না, এর ভিতরে কতগুলো ঘটনা খুব পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে। এবং অনেকে, এবং যারা এই নাশকতাগুলো ঘটাচ্ছে তারা চাই যে বিজয়টা প্রশ্নবিদ্ধ হোক। খুব পরিকল্পিতভাবে কতগুলো ঘটনা ঘটা হচ্ছে। জেল ভেঙে আসামিদেরকে বের করে নিয়ে যায়, এটা কিন্তু এই সাধারণ কিশোরেরা করতে পারে না, খুব পরিকল্পিত ঘটনা। এটা ছাত্রদের মাথায় আসার কথা না। অস্ত্রের ব্যাপারটা একটা বড় কনসার্ন। এই যে অস্ত্রগুলো থানা থেকে লুট হয়ে গেল, এই অস্ত্র কতটুকু আপনি রিকভার করতে পারবেন? আমি তো রিকভার করতে না পারলে এই অস্ত্রগুলো কি হবে? মারাত্মক অবস্থা হবে। গ্রামাঞ্চলে যদি এই অস্ত্রগুলো চলে যায়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য যে জিনিসগুলো হবে, এটা আমরা সবাই জানি। কিছু অস্ত্র ফেরত গিয়েছে, কিন্তু কি পরিমাণ লুট হয়েছে এটা আমরা সংখ্যা জানি না। সুতরাং এই জায়গাটায় আমি মনে করি যে যেহেতু এখন পর্যন্ত যে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে আমার আস্থার জায়গাটা এখন পর্যন্ত প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনী, এখন পর্যন্ত যেহেতু তারা মাঠে আছে, আমি সেই ক্ষেত্রে মনে করি যে তাদেরকে আরো একটু প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার। মানুষ কোনো জায়গায় মনে করছে যে এই জায়গাটায় তাদের যতটুকু সক্ষমতা আছে, তাদের সংখ্যা বা অন্যান্য কতগুলো লিমিটেশন হয়তো আছে। লিমিটেশন থাকলেও সেনাবাহিনী গাড়ি দেখলেই লোকের শ্রদ্ধা করে, ভরসাটা পায় যে সেনাবাহিনী গাড়ি আসছে মানে আমি সেফ। রাইট, এই ভরসা বিশ্বাসটা তো আছে মানুষের মধ্যে। সেনাপ্রধানের ভাষণের পরে মানুষের মধ্যে যে আস্থার জায়গাটা তৈরি হচ্ছিল, কিন্তু মাঠে তার সাথে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে ঘটনাগুলো ঘটছে। তো আমরা মনে করি যে এখনো তাদের যে নেটওয়ার্কটা আছে সারা দেশে, তারা চাইলে, চেষ্টা করলে, আমি মনে হয় যে মানুষ কিন্তু তাদেরকে সহযোগিতা করতে চায়। এই যে বিভিন্ন জায়গায় আপনি দেখছেন যে নামাজ পড়ছে মন্দিরের পাশে, পাহারা বিভিন্ন জায়গায়। এটা আরেকটা বড় প্রশ্ন যে বাংলাদেশে যেখানে সংবিধান আপনাকে বলে দিয়েছে সমস্ত ধর্ম বর্ণের মানুষের অধিকার সমান, তাহলে আপনি তাকে বলছেন সংখ্যালঘু, হ্যাঁ, আবার আপনি তার বলছেন আমি মন্দির পাহারা দিচ্ছি। মন্দির পাহারা দেওয়ার মতো পরিস্থিতি হবে কেন? হ্যাঁ, এই জায়গাটায় আপনি যে সোসাইটিটা ক্রিয়েট করেছেন সমাজের মধ্যে, আসলে তো অসহিষ্ণুতাটা অনেক বেশি। আপনি যাই বলেন না কেন, খেয়াল করে দেখবেন এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কথা বলতে পারতাম না, নিঃশ্বাস নিচ্ছি, স্বাধীনতা ফিরে পেয়েছি বলছি, আবার আপনি
কোনো একটা বিষয় আপনার সাথে একটা শব্দের যদি অমিল হয়, আমি চেষ্টা করছি আক্রমণ করে ত্রুটি চেপে ধরবো, আক্রমণ করে বসবো। কিন্তু আমি বলছি যে মত প্রকাশের এতদিন সুযোগ ছিল এবং এই এক্সপেরিয়েন্স আজকে আমার সঙ্গেই হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে আমার দুটি স্ট্যাটাস নিয়ে এমনভাবে লোকজন লিখছে যে তার মানে আপনি যে প্রতিবাদ করছে, এই যে সেটা প্রসঙ্গটা ছিল যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, বঙ্গবন্ধুর জাদুঘরে আগুন দেওয়া, এটার প্রতিবাদ করেছিলাম। তার পেছনে তার নিচের লোকেরা যা লিখছে তার অর্থ দাঁড়াচ্ছে যে এটা 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 বলা যাবে, তাহলে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা হবে। তো আমি এত অসহিষ্ণু হলে তো আমি ওইটা বলছি, আমি আপনার কাছ থেকে সহনশীল আচরণ চাই, কিন্তু আমি সহনশীল আচরণ আমি করব না। রাইট। ইকবাল ভাই, এখন যে কনসার্ন, ধরেন অন্তর্বর্তী সরকার আজকে রাতেই হবে, কালকেই হবে, যেদিনই হোক, ডক্টর ইউনূস সাহেব থাকবেন কি থাকবেন সেটা অনেক পরের বিষয়, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, যে এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। রাস্তাঘাটে এখন সন্ধ্যার পরে রাত্রের বেলায় যদি ছিনতাই বেড়ে যায়, চুরি হয়, যদি একটা ডাকাতি হয়, এই রেসপন্সিবিলিটি কে নেবে? এখন যদি রাস্তায় একটা লোকে খুন করে চলে যায়, সে কোথায় যাবে? এখন যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হলো যে আমরা পুলিশের উপস্থিতি দেখছি না রাস্তাঘাট বা কোথাও দেখছি না। হতে পারে যে পুলিশের প্রিভিয়াস যে আচরণগুলো ছিল সেটার কারণেই তারা ব্যাকফুটে চলে গিয়েছেন মানুষের প্রতি। হ্যাঁ, না, আর মানুষেরও সাংঘাতিক গ্রিভ্যান্স তাদের উপরে আছে, খুব সঙ্গত কারণেই আছে। কিন্তু আপনার আলটিমেটলি সব পুলিশ তো আর আপনার এই ধরনের, তো ফলে রিঅর্গানাইজ করার একটা বিষয়, এটা ভাবতে হবে। মানে যে কথাটা আমি শরীফের সাথে মানে যোগ করতে চাই সেটা হলো যে এখন এই মুহূর্তেই আপনাকে এমন স্টেপ নিতে হবে যাতে এটা বন্ধ হয়। তার কারণ হলো যে এইটা যদি আমরা স্টপ করতে না পারি, যে অর্জনটা হয়েছে এই অর্জনের গায়ে কালি লাগছে, এবং একই সঙ্গে সোসাইটি যে ক্ষতি হচ্ছে সোসাইটির, এই ক্ষতিটা কিন্তু স্থায়ী ক্ষতি হচ্ছে। এবং বারে বারে এই প্রসঙ্গটা আসছে যে আপনার এখানে সংখ্যালঘু আছে, তাদেরকে প্রোটেকশন দিতে হবে। আপনার কনস্টিটিউশন বলছে যে এখানে কোনো সংখ্যালঘু নাই, সবাই সমান স্ট্যাটাসের মানুষ, এবং যখন আপনি সবাই হিন্দুদের বাড়িতে কিংবা প্রার্থনালয়ে আপনি আক্রমণ করছেন, সেখানে এটা হওয়ার কোনো কারণ নেই। এই শরীফ ভাই যেটা বললেন যে এই খবরগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া যাচ্ছে, এখন তো সোশ্যাল মিডিয়া নষ্ট হচ্ছে, যাচ্ছে তো, আমরা আমেরিকার লোকেরা দেখছে তো ঢাকায় এখন কি হচ্ছে। তাহলে এটা তো পুরো যে একটা বিজয়, সেটার মধ্যে একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাহলে এখান থেকে বেরোনোর জন্য ইকবাল ভাই যেটি বললেন যে এই মুহূর্তে স্টেপ নেওয়া দরকার। রাষ্ট্রপতি কালকে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেখান থেকে কড়াভাবে বলেছেন যে এই মুহূর্তে বন্ধ হওয়া দরকার, আমি সেনাবাহিনীকে নির্দেশ দিচ্ছি যেন এখনই বন্ধ হয়। কিন্তু তারপরেও নানা জায়গায়, ঢাকার বাইরেও কিন্তু আমরা শুনছি অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তাহলে আমরা আগামীর বাংলাদেশটা কি চাই, মানে কেমন বাংলাদেশটা চাই দেখতে? আমরা গত কয়েকদিনের যে আকাঙ্ক্ষার যে জায়গাটা দেখলাম, তার সাথে এই ঘটনাগুলোর একেবারেই বিপরীতমুখী অবস্থা, মিলছে না। আমি এই জায়গাটায় বলতে চেয়েছিলাম যে আমাদের যে ছাত্র নেতারা যারা এই জনপ্লাবনের যে কমান্ডার যারা, তাদের ইতিমধ্যেই সারা দেশে একটা নেটওয়ার্ক হয়েছে। তারা এই নেটওয়ার্কটাকে ব্যবহার করা, শুধুমাত্র এখান থেকে বক্তব্য দেওয়া না, তাদের একটা নতুন সরকার গঠনের ক্ষেত্রে সেখানে পরামর্শ দেওয়া যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে যেহেতু এই আন্দোলনের ভেতর থেকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে আন্দোলনের সুযোগকে ব্যবহার করে, সুতরাং তাদেরকে এই বিষয়টাকেও নজরে রাখা। আমরা আমাদের মহামান্য রাষ্ট্রপতির জায়গা থেকে আমি মনে করি যে তার আরও একটু প্রোঅ্যাক্টিভ রোলটা এখানে থাকা দরকার। আপনি শুধুমাত্র একটা আহ্বান দিলেই হামলাকারীরা, এই ধরনের দুর্বৃত্তরা ওই যে শান্তির বাণী শোনালে, আহ্বান শোনালে এটি হয় না। কখনো কখনো যেমন কুকুর তেমন মুগুর একটা শব্দ আছে, সেটি দরকার। সামাজিক প্রতিরোধের পাশাপাশি শক্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার। অনেক ধন্যবাদ শরীফ ভাই, ইকবাল ভাই, অনেক ধন্যবাদ। আমরা যদি প্রত্যাশা করি দর্শক, অন্তর্বর্তী সরকার যেরকমই হোক, যত বড়ই হোক, যত ছোটই হোক, সেটি অনেক পরের বিষয়, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে মূল প্রশ্ন, মানুষের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, সেটি নিশ্চিত করতে হবে এবং প্রত্যেকে নিজে নিরাপদ থাকবেন, নিজে ভালো থাকবেন। ধন্যবাদ।